গণভোট ও সংবিধান প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা। চলছে জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরও তীব্র হওয়ার আগে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামে আরও ৩ শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি। গণভোট ও সংবিধান প্রশ্নে মুখোমুখি অবস্থানে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। রাজপথ রাজনীতির বিরোধ মীমাংসার কেন্দ্র হয়ে উঠলে দীর্ঘ ফ্যাসিবাদের পর সংসদীয় গণতন্ত্র শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো। সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে উত্তেজনাকর অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকারি দল চায় সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে, আর বিরোধীদের লক্ষ্য গণপরিষদের মাধ্যমে এর বাস্তবায়ন। সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হলেও সেখানে নেই গণভোটের অধ্যাদেশ। ফলে স্বভাবতই সংস্কার প্রশ্নে সন্দিহান হয়ে রাজপথমুখী বিরোধীরা। যারা এখন রাজপথে আসতে চায়, সংসদে ডিবেট তৈরি করতে চায়, তারা দেখাতে চাচ্ছে তারা সংস্কারের পক্ষে একমাত্র, তারা সুশাসন একমাত্র চায় এবং এই অবস্থানটা জনগণের সামনে তুলে ধরতে চায়। এটা ফ্রেশ রাজনীতি করছে প্রধানত। সংসদ এটা দীর্ঘদিনের অনভ্যাসের কারণে নাকি আসলে তাদের রাজনৈতিক মনস্তত্ত্বের কারণে অভাবে আমি জানি না। যেই বিষয়গুলি যেইভাবে আসলে আলোচনা হওয়া দরকার সেইটা আসলে সংসদ করতে পারে না। এটা একটা অযোগ্যতা বললে বলবেন অযোগ্যতা, আবার যদি বলেন যে ম্যানেজড ইলেকশন যেরকম বলে, এটা একটা ম্যানেজড যদি ড্রামা হয় তাহলে সেটা ম্যানেজড ড্রামা হইতে পারে। বিশ্লেষকদের পরামর্শ, সংসদেই হোক বিরোধের মীমাংসা। ঐক্যমত্য কমিশনের যে কাজটা অপূর্ণ রয়ে গেছে, যে কাজটা ঐক্যমত্য কমিশন কমপ্লিট করে নাই, যে বিভাজনটা তৈরি করে গেছে, সেই বিভাজনটা আলোচনার মাধ্যমে শেষ করা। প্রয়োজনে ঐক্যমত্য হলে প্রসেস ফলো করার জন্য, জুলাই সনদকে টেকসই করার জন্য আবার একমত হলে নতুন করেও গণভোটে দেওয়া যেতে পারে। এটা রাজপথের আন্দোলন তাদের নেতৃত্বে এখনই জমবে এটা আমার মনে হয় না, কিন্তু মানুষ তাদের সাথে এই রাজনৈতিক দলগুলি যে প্রতারণার খেলা খেলতেছে এইটাকে আগের তুলনায় কম সময়ের মধ্যে চিহ্নিত করবে এবং এগুলির বিরুদ্ধে আসলে মানুষ দাঁড়াতে বাধ্য হবে। সংসদের বদলে রাজপথ বেছে নিলে সংসদ অকার্যকরের পাশাপাশি গণতন্ত্রও ঝুঁকিতে পড়তে পারে বলে স্মরণ করিয়ে দিলেন বিশ্লেষকরা। রাজপথে পরিকল্পনা করে দেওয়া যায় না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জনরায়কে অস্বীকার করা ফ্যাসিবাদের নামান্তর বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংসদে 2/3 বেশি হওয়ায় বিএনপি গণভোটের উপর মতামত পরিবর্তন করে ফেলছে বলে মন্তব্য তার। বিরোধী দলীয় নেতা বলেন, জামায়াত সংবিধানের সংশোধন নয়, সংস্কার চায়। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে কোনো সামরিক শাসন ও চিহ্নিত স্বৈরাচার নেই, তারপরও জনজীবনের স্বস্তি ও মানুষের জীবনের কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। বলেন, জামায়াত সংকট তৈরি করতে চায় না, সংকট নিরসনে সাহায্য করতে চায়। সন্তানদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শিশুরা এখন ডিভাইসে আসক্ত, তার উপর আবারও হোম ক্লাসের নামে ডিভাইস ধরিয়ে দিলে আরও বেশি আসক্ত হয়ে যাবে। হোম ক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। তো কোথায় জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে, তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 কথা বলছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয় বিরোধী দল নানা ইস্যু তৈরি করছে। প্রকৃতপক্ষে বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর জামায়াত ইসলামী ও আওয়ামী লীগ একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় অংশ নিয়ে তারা এসব মন্তব্য করেন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান
অবদানের কথা স্মরণ করেন তারা। চিফ হুইপ বলেন, বিএনপিকে জুলাই সনদ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চায় একটি দল, যারা বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। আলোচনায় উঠে আসে দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারের নানামুখী পদক্ষেপের কথা। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা করা শুরু করেছি, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। সরবরাহ স্বাভাবিক রয়েছে সরকারের এমন দাবির মাঝেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। শুভ মাহফুজের রিপোর্ট। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তিতে জ্বালানি তেল কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। টিকিট না হলে তেল পাবেন না। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হলেও লম্বা লাইন। কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ অনেকের। আমি সকাল 10টায় সিরিয়াল দিছি, কাটাবন পর্যন্ত সিরিয়াল। হ্যাঁ, সকাল 10টায়, পৌনে 1টা বাজে এই টাইম পর্যন্ত আমরা সিরিয়াল দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 2 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, তারপরে আমি 600 টাকার তেল পেয়েছি এইমাত্র। আমাদের দাবি আমাদের আনলিমিটেড তেল দেওয়া হোক। 450 টাকা নেওয়ার পরে ফুল হয়ে গেছে, আমি তো প্রয়োজন ছিল না। ভাই আমি রাইড শেয়ার করি, আমি কালকে রাত্রে 1 ঘন্টা 45 মিনিট পাম্পে ছিলাম, যার কারণে আমি তেল পাই না। আজকে আমি তেল নিয়েছি যাতে আমি 4 দিন চালাইতে পারি। আমি রাইড শেয়ার করি। তেল দাঁড়াই নিতে আসছে সবাই, ট্যাঙ্কি অলমোস্ট 70% ফুল। 600 টাকার আমরা লিমিট, 400, 450, 500 টাকা ট্যাঙ্কি ফুল হয়ে দিয়েছি। কেউ যদি নেয় এইভাবে তেল, তো আর আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের প্রয়োজন দেখে আমরা আসছি। আমরা তো চাকরি করি, ড্রাইভারি চাকরি করি, ঠিক আছে, তা আমাদের একটু বেশি নিয়ে রাখতে পারলে আমাদের জন্যই ভালো। পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অনেকে চাহিদা না থাকলেও তেল নিতে আসেন। সংখ্যায় এরা 60%-এরও বেশি। সরজমিনে এর সত্যতাও মিলে। মোটরসাইকেলে 3 লিটার দেওয়ার পরে মোটরসাইকেল ফুল, তাও তেল নিচ্ছে। গাড়িতে আমরা 10 লিটার করে দিচ্ছি, তারপরও 5 লিটার যাওয়ার পরে ফুল। মানুষের যেই প্রবণতাটা সৃষ্টি হয়েছে একটা, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, না হয় এই দীর্ঘ সারি, এই মানুষের ভিতরে গুজব, এটা কমবে না। পেট্রোলের 100% এবং অকটেনের 80% দেশে উৎপাদন হলেও গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে বর্তমান সংকটের জন্য দুষছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। অকটেন প্রায় 1,500 টন দিচ্ছে গভর্নমেন্ট পার ডে, 1,500 টন। এটা অরিজিনাল চাহিদা 1193 টন, ওনারা তো প্লাস করছে। এখন অলমোস্ট 1,500 টন তেল দিচ্ছে প্রতিদিন। তো 1,500 টন যে প্রতিদিন দিচ্ছে, মানুষ তো চাইতেছে 6,000 টন। এই 6,000 টনের বেটা আনবে কোথেকে? কাজে সরকারের দোষ দিয়ে লাভ নেই, আমার দোষ দিয়ে লাভ নেই। এটা মানুষের প্যানিক ব্যাংক টেন্ডেন্সি থেকে বেরোতে হবে, হোল্ডিং টেন্ডেন্সি থেকে বেরোতে হবে। জ্বালানি তেলের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্ট সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আগে সরকারকে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিচ্ছেন তারা। দীর্ঘমেয়াদী চুক্তির বদলে বাজার ভিত্তিক দাম নির্ধারণ এবং সিস্টেম লস কমানোরও পরামর্শ তাদের। পরিস্থিতি সামাল দিতে না পারলে দারিদ্র্য বেড়ে যেতে পারে 10%, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি জ্বালানি তেলের দাম। যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, সেখানে বর্তমানে দাম ছাড়িয়েছে $110। ধারণা করা হচ্ছে যুদ্ধ দীর্ঘ হলে পাগলা ঘোড়ার মতো ছুটতে পারে অপরিহার্য এই জ্বালানির বাজার।
এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে আপনি জ্বালানি নিরাপত্তা করা যায় না। আপনাকে জ্বালানির সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। জ্বালানির সার্বভৌমত্ব মানে হলো বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ বা উপাদান সেটা আপনার উইদিন ইউর কান্ট্রি টেরিটরি লেভেলে থাকতে হবে এবং একমাত্র সম্ভব সেটা হলো নবায়নযোগ্য জ্বালানিতে। যদি আপনি রিনিউয়েবল এনার্জি ইনস্টল করেন 30 থেকে 50% কস্ট রিডাকশন হয়ে যাচ্ছে বিদ্যুতের। মুনাফামুখী হবে না, সরকারের কার্যক্রম বাণিজ্যিক হবে না, সরকারের কার্যক্রম হবে কল্যাণমুখী। যা খরচ হবে সরকার সেইটুকু জনগণের কাছ থেকে নেবে, অর্থাৎ কস্ট বেসিস হবে, নট কস্ট প্লাস মুনাফা বেসিস হবে না। এটা সরকার ঘোষণা দিতে হবে এখনই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 31শে মার্চ পর্যন্ত ডিজেলের মজুত আছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই অবস্থায় দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো এবং সিস্টেম লস কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই অবস্থায় জ্বালানির দাম বাড়িয়ে ঘাটতি সমন্বয় করার কোনো বিষয় কাজ করলে আরো খারাপ অবস্থার পরিণতি হবে। কারণ সরকার তো জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে না, রেশনিং করা লাগবে না, জোর করে লোডশেডিং দেওয়া লাগবে না, এসব করা লাগবে, তখন এমনি এমনি লোডশেডিং হবে। বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থাতে অলরেডি প্রায় 2.5% নতুন করে দারিদ্র্য যুক্ত হবে। আমাদের বর্তমানে প্রায় 30 থেকে 35% দারিদ্র্য আছে হার, এটা আর বাড়বে, প্রায় 38% দাঁড়াবে। আর যদি এটা প্রলং করে আরও 2 থেকে 3 মাস সেটা 40 থেকে 45% ওভারঅল দারিদ্র্যের হার 10% বেড়ে আপনার দারিদ্র্য দাঁড়াবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করে, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংকটের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি উল্লেখ করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, তাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন। শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেটে ইয়াং ওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত ইয়াং ওয়ান চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মধ্যপ্রাচ্য বাদেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা হচ্ছে। এ সময় সবাইকে জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টির 16 শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়। জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সেই সমাধানগুলো দিতে পারবো না। সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে এবং অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে। এছাড়া শানগ্যাং ফাজিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শনিবার এলএনজি নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছবে। বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এর আগে মার্চ মাসে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে মোট 33টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ে। এর মধ্যে 15টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, 8টি এলএনজি এবং 9টি এলপিজি নিয়ে বন্দরে এসেছে। দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেছেন 3 জন। এছাড়া গত 19 দিনে হামে 94 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 5,792 জন। রিপোর্ট আসমা আক্তার, নুপুরের। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে।
যারা একেবারেই টিকা বঞ্চিত বা অসম্পূর্ণ টিকা নিয়েছে তাদের মধ্যেই সংক্রমণ বেশি। আমি আসছি এখানে আজকে 6 দিন হলো, এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। আমার টিকা দিছে না আর কর্তব্য করছে না আর দিছে না, আর বাপ মা দিছে না, আমি কই তারি কেন দিছে না, আমি না নি কান্দে বলছি বাচ্চা কি মরে যাবে, তাহলে কি চিকিৎসা দিবেন, কখন চিকিৎসাটা পাবো? প্রাইভেটও দিবে না, কোনো সরকারি কোথাও দিচ্ছে না। আমার বাচ্চাটা তো মরেই আছে, এর কোনো চোখ খোলা নাই, কোনো শ্বাস নাই, কোনো নিঃশ্বাস নাই, আমার কাছে তো এর মরা মনে হচ্ছে। আর আমি হচ্ছে মা, প্রত্যেকটা হসপিটাল থেকে যদি এরকম আমাকে ব্যাক করে দেওয়া হয় যে নাই নাই নাই, তাহলে কোথায় যাই আমি ট্রিটমেন্টটা নিব? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে। এখন সবাই ঢাকায় চলে আসতে হয়, যদি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে সে চিকিৎসা ব্যবস্থা আমরা বিকেন্দ্রীকৃত করতে না পারি, হামি বলুন বা ডেঙ্গুই বলুন, এরকম কোনো যদি প্রাদুর্ভাব ঘটে সেখানে কিন্তু এরকম বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা এবং তৃতীয় পর্যায়ের চিকিৎসা, সেটা হচ্ছে মেডিকেল সর্বোচ্চ চিকিৎসা। এভাবে ভাগ ভাগ করে যদি থাকে তাহলে প্রথম পর্যায়ে চিকিৎসা হয়ে গেলে তাদের তো আর জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। বিশেষজ্ঞরা বলছেন হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এদিকে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে জেলাটিতে। গত 24 ঘন্টায় নতুন করে 9 জন ভর্তি হয়েছে। আক্রান্ত 67 শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে সাফওয়ান নামের এক 9 মাসের শিশুর মৃত্যু হয়েছে। নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু ভর্তি হয়েছে। এদিকে সিলেটে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ বেশি বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। সর্বশেষ তথ্যানুযায়ী হাসপাতালের 2টি আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত 41 জন চিকিৎসাধীন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। নিবিড় চিকিৎসায় মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, সীমিতভাবে সবার সাথে কথাও বলছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির সিঙ্গাপুরে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বলে তথ্য জানান। গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে পরিবর্তন আনার কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পাবনা জেলার স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান আইন ও কাঠামোকে যুগোপযোগী করার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাইয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবং প্রধানমন্ত্রী ওই আধুনিকায়নের বিষয়ে একমত। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্টরা। আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র 1.5 মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করতে চায় সরকার, যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা নিজেরাই তৈরি করতে পারেন। তিনি জানান, জাতির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ছিল শিক্ষা ব্যবস্থা পাল্টে দেওয়ার। সরকার বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে সে পথে এগোচ্ছে বলে জানান মন্ত্রী। টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের 2 দিনব্যাপী হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ববি হাজ্জাজ এসব কথা বলেন। বাংলাদেশ বৈশ্বিক সংকটের মধ্যে থাকা সত্ত্বেও হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়ায়নি। সংকট সমাধানে জনসচেতনতা সৃষ্টি করতে পরামর্শ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম ও আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির।
বিশ্বমানের সবচেয়ে উচ্চ মানের কাছাকাছি বা সেখানে থাকতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব। ক্যারিয়ার ওরিয়েন্টেড করব, যেন তাদের ভবিষ্যৎ তারা তৈরি করতে পারেন এই শিক্ষার মাধ্যমে, এবং জাতির ভবিষ্যৎ যেন আরো সুন্দরভাবে নির্মাণ হয় তাদের এই শিক্ষার মাধ্যমে। এই স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন এবং এই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হয়তো বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের ভিতরে যারা এই মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে থেকেও কোনো এনার্জি প্রোডাক্টের দাম মূল্য বৃদ্ধি করি নাই। ইরানে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য জোট। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। নেতারা মার্কিন ইসরায়েল আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান, বলেন যে কোনো মূল্যে ইরানে হামলা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল করেন ইসলামী ঐক্য জোটের নেতাকর্মীরা। বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃতদেহ পৌঁছানোর পর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক, প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি বাকি 6 জনের মৃতদেহ দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দেন মন্ত্রী। গত 2 মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় তারেক আলীর নিহত হন। কক্সবাজারে শুরু হলো 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিং সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সার্ফিংকে সমান গুরুত্ব দিতে চাই। এই টুর্নামেন্টকে সারা বছর চালু রাখার জন্য আয়োজকদের আহ্বান জানান। আমিনুল হক বলেন, এরই মধ্যে অনেক খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তিনি আরও আশ্বস্ত করেন যে সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্স করতে পারলে ভবিষ্যতে তাদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, বাংলাদেশের সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে সকল ফেডারেশনের অন্তর্ভুক্ত যত খেলোয়াড়বৃন্দ রয়েছেন সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গণভোট ও সংবিধান প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথে বেছে নিয়েছে বিরোধী জোট। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা। চলছে জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরও তীব্র হওয়ার আগে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামে আরও 3 শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।